আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গতকাল আমরা একটি সারা বাংলাদেশব্যাপী মিটিং করেছিলাম। অনেকেই উপস্থিত হতে পারেননি। অনেকে গুগল মিট সম্পর্কে হয়তোবা বুঝেন না। আমরা গুগল মিটে এই আলোচনাটি আমাদের মিটিংটি সম্পূর্ণ করেছিলাম। সেই মিটিংয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম প্রায় ১ ঘন্টা যাবৎ। সে মিটিংয়ে কী আলোচনা করা হয়েছিল তা সম্পর্কিত আমি আপনাদেরকে আজকে আলোকপাত করব এবং আপনারা থাম্বনেলটি দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কি সম্পর্কে আলোচনা করব। মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের জন্য অষ্টম গ্রেড কি শর্তে আলোচনা করা হয়েছে এটি আলোচনা করব এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো মাদ্রাসা নীতিমালা ২০২৫ ইবতেদায়ী প্রদান মৌলবি কারি ও শিক্ষকদের জন্য যেই সকল সুযোগ সুবিধা থাকছে তার বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে আমি বলে রাখি যে দেখেন, আপনাদেরকে এত প্রমাণ দেওয়ার পরও আপনারা আমাদেরকে বিশ্বাস করেন না। আসলে বিশ্বাস করা না করা সেটা আপনাদের ব্যাপার, আলোচনা সমালোচনা করা আপনাদের ব্যাপার। কিন্তু অনুগ্রহ করে আপনারা একজন মানুষ সম্পর্কে যখন কথা বলবেন তার সম্পর্কে জানবেন, সে যে কথাটা বলতেছে সেটা সত্যতা প্রুভ করবেন। প্রুভ করার পরে আপনারা বলবেন। হ্যাঁ, আপনি এখন সত্যতা যাচাই করবেন কার কাছে? যে ধরেন একজন পানিতে পড়ে গেছে, ডুবে গেছে। এখন আপনি এক কানার কাছে যেয়ে জিজ্ঞেস করলেন, এই তুই বল তো তুই দেখছিস কিনা? তো ওরকম লোককে না, আপনি জানার জন্য যে জানে যে আমি যেখান থেকে তথ্য নিই সেখানে আপনি যান। আপনাদের জন্য তো উন্মুক্ত, তাই না? সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে অধিদপ্তর, আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড সবই তো উন্মুক্ত, তাই না? আপনি তো যেই তথ্য নিতে পারেন, জানতে পারেন, তাই না? আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমি আপডেট জানাবো। আমাদের নীতিমালা সম্পর্কিত আপডেট আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? জানিয়ে কি লাভ? আপনারা তো আসলে বলেন ১.৫ বছর ধরে এই কথা, একই কথা শুনতেছি, ৬ মাস ধরে একই কথা শুনতেছি। এই কথাগুলো আপনারা বারবার বলেই যান। হ্যাঁ, আসলে ভাই ১.৫ বছর ধরে আপনি কি কথা বলেছি সেটা আপনি আগে একজন শিক্ষক মানুষ, আপনি যে আপনি বুঝেন, ঠিক আছে? না বুঝে আপনারা খালি একটা লাইন লেখার জন্য তো আসলে কলম খাতা কিছুই লাগে না। এখন আর ভয়েস দিলেই হয়ে যায়। এই জন্য আর করেন কি। এই কথাগুলো কেন বলতেছি? যারা বলছেন যে ১.৫ বছর ধরে শুনতেছি, ৬ মাস ধরে শুনতেছি, ৩ মাস ধরে শুনতেছি। আসলে দেখেন, আমি যতগুলো কথা বলেছি ততগুলো কথা আপনারা সত্যতা প্রমাণ করবেন। হ্যাঁ? ১.৫ বছর আগে বলছি যে নীতিমালা প্রকাশ হয়ে যেতে পারে। হ্যাঁ? পারে। অমুক জায়গায় ফাইলটি আছে। ফাইলটি এখান থেকে ছাড়ার পরেই এটা প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম বলছিলাম। এখন দেখেন, একেকজন কর্মকর্তার কাছে দেখেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের যখন ফাইলটি গিয়েছিল প্রায় সেপ্টেম্বর মাসের ৩ তারিখ, আপনারা ১.৫ বছর বানাই ফেলছেন। এটা আল্লাহ ভালো জানে ১.৫ বছর কেন বানাইছেন। হ্যাঁ, ২৪শে সেপ্টেম্বরের ৩ তারিখে আমাদের মাদ্রাসা অধিদপ্তর থেকে ফাইলটি যায়। যাওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় যায়, যাওয়ার পরে অনেকে কাজ করে। আসলে দেখেন, এই নীতিমালা নিয়ে একজনে কাজ করে না। হ্যাঁ, একজনের টেবিলে থাকে না। এটি মিনিমাম কারিগরি বিভাগের আপনার প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে উপসচিব, উপসচিব থেকে শুরু করে যুগ্ম সচিব, যুগ্ম সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব থেকে শুরু করে সচিব। এটি হলো কারিগরি ও মাদ্রাসা বিভাগের তত্ত্বাবধানে থাকে এবং একজনেই কাজ করে না। হ্যাঁ, এর সাথে ৩-৪ জন জড়িত থাকে। ৩ জন যুগ্ম সচিব, কারণ এখানে পার্ট বাই পার্ট আছে। ইবতেদায়ী শাখা আছে, আলিম শাখা আছে, কামিল শাখা আছে, ফাজিল শাখা আছে। এই যে শাখাগুলো আছে, প্রত্যেকটা শাখারই যে সকল সচিব স্যার, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, প্রশাসনিক কর্মকর্তা যারাই যুক্ত আছেন তারা সকলেই কিন্তু এর সাথে ইনভলভ আছেন। হ্যাঁ, এনারা সবাই কিন্তু ফাইলটি দেখেন। তো এখান থেকে দেখার পরে আমরা যখন বলেছিলাম যে আমাদের সচিব স্যারের কাছে ফাইলটি আছে, ইনশাল্লাহ ডক্টর খমা কবির স্যার যিনি রিটায়ার্ড করেছেন ওনার কাছে ফাইলটি আছে। উনি যখনই ফাইলটি ছেড়ে দেবেন ইনশাল্লাহ সকল কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমাদের আবার প্রত্যেকটা শাখারই আবার ফিনান্স বিভাগ আছে, মানে অর্থের একটা বিভাগ আছে। সেই বিভাগ থেকেও এটা পারমিশন নেওয়া লাগে। যাই হোক, অনেকগুলো শাখা আছে, মানে নিজস্ব শাখা কিন্তু এটা শিক্ষা মন্ত্রণালয়, এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় না, এটা নিজস্ব শাখা। যেমন আমাদের অধিদপ্তরেও কিন্তু একটা অর্থের শাখা আছে, সেই শাখাগুলোতেও কিন্তু এই কাজগুলো করা লাগে। ঠিক আছে? এই যে কাজগুলো করছে, দেখেন একটা কাজ একজন স্যারের কাছে যায়, স্যারের কাছে ৭ কার্য দিবস সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু সেই কাজটাই যদি স্যার ৭ কার্য দিবসের জায়গায় এক মাস লাগিয়ে দেয় বা ২ মাস লাগিয়ে দেয়, এটি কি আমাদের ব্যর্থতা বলেন? হ্যাঁ, আমরা তো জানি যে ওই ফাইলটি এখান থেকে ছেড়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে, কাজ
কাজ হয়ে যাবে, অমুক জায়গায় ফাইলটি যাবে। আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলছি যে এই ফাইলটি এখান থেকে ছাড়ার পরে ওইখানে যাবে, যাওয়ার পরে ওই স্যার যদি সময় নেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা তো চেষ্টা করেই যাচ্ছি। দেখেন আপনারা ইতিমধ্যেই জানবেন যে আমরা যদি না যাই, ফাইলটি কিন্তু ওইভাবেই পড়েছিল এবং ওইখান থেকে আমরা ধাপে 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 কাজ করে 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 সেই ফাইলগুলোকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই ফাইলগুলো সেখান থেকে সেই স্যারের কাছ থেকে যে রিকোয়েস্ট করে অনুরোধ করে স্যার একটু দ্রুত করেন, এইভাবে করে করে আমরা কিন্তু ফাইল একটা টেবিলের থেকে আরেকটা টেবিল, আরেকটা টেবিল থেকে আরেকটা টেবিল, আরেকটা টেবিল থেকে আরেকটা টেবিল, এইভাবে কিন্তু আমরা বাই ফোর্স অফলাইন বলেন, অনলাইন বলেন, সশরীরে বলেন, আমরা যে এই কাজগুলো কিন্তু করেছি আপনাদের জন্য, ঠিক আছে, চেষ্টা করেছি। এখন আপনারা তারপরও আমাদেরকে অনেক কথা বলতেছেন, বলেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আমি ভিডিওতে যে কথাগুলো বলার জন্য আসছি এখনও সেটা শুরুই করিনি। অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন যে কি ফাও আলাপ করছে। হ্যাঁ, এই ফাও আলাপ করছি কেন? আপনাদের জন্যই করছি। আপনারা করেন, প্রশ্ন করেন, এই জন্য সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন আপনাদের বিষয় সম্পর্কে যে 13 গ্রেড কি আমাদের সহকারী শিক্ষকরা পাচ্ছে। জি, আমি যেসব কথা বলেছি আমি আবারও বলি, আমাদের ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষকগণ যারা ইবতেদায়ী প্রধান আছেন তারা বাদে সকলেই 13 গ্রেড পাচ্ছেন। আবারও বলি, আমাদের ইবতেদায়ী সেকশনে ইবতেদায়ী প্রধান বাদে যে সকল শিক্ষকগণ আছেন তাদের যোগ্যতা ফাজিল ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি সাপেক্ষে যে বিষয় নিয়ে পড়ালেখা করতেছেন, যে বিষয় নিয়ে নিয়োগ নিয়েছেন, সেই বিষয়ে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করে আপনারা 13তম গ্রেডে উন্নীত হবেন। অর্থাৎ ফাজিল ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি আপনাদের লাগবেই। এই স্নাতক ডিগ্রি এবং ফাজিল ডিগ্রি না হলে আপনারা 13তম গ্রেড পাবেন না। যেমন একটা এক্সাম্পল দিই আমি, মৌলবীতে যারা যুক্ত হয়েছেন, জুনিয়র মৌলবীতে, তারা আলিম পাস দিয়ে ঢুকেছেন, তাদেরকে অবশ্যই ফাজিল পাস লাগবে, কারণ তাদের কাঙ্ক্ষিত যোগ্যতা হলো ফাজিল পাস, ঠিক আছে, আলিমদের। আর যারা ইন্টার পাস করে ঢুকেছেন তাদের জন্য ফাজিল অথবা স্নাতক দুটোই হলে, যে কোনো একটা হলেই কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করলেই তারা 13তম গ্রেড পাবেন, ঠিক আছে। তাই ইন্টার পাস যারা, আলিম পাস যারা, তারা কিন্তু 13তম গ্রেড পাচ্ছেন না, ঠিক আছে। আবারও বলি, তারা কিন্তু 13তম গ্রেড পাচ্ছেন না। যাই হোক, ইবতেদায়ী প্রধানদের কথা কেন বাদ দিলাম? কারণ ইবতেদায়ী প্রধানরা হলো 10ম গ্রেডে আসতেছে, এটা অনেকবার বলছি, আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে অনেক জানিয়েছি, তারপর আবারও বলছি, ঠিক আছে। এরপরে মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের জন্য 8ম গ্রেড কী শর্তে? হ্যাঁ, সিনিয়র শিক্ষকরা 8ম গ্রেড পাবেন, তবে শর্ত হলো, আপনারা দেখেছেন আমি কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি 26 তারিখের অবস্থান কর্মসূচিতে আমি কিন্তু সিনিয়র শিক্ষকদের আহ্বান করেছিলাম, আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষকদের, কিন্তু তারা একজন আল্লাহর বান্দাও আমাদের কথায় সায় নেই। হ্যাঁ, সায়দান নাই। যাই হোক, তারা কিন্তু 8ম গ্রেড পাচ্ছেন। আমি কিন্তু আজিজি স্যারকে দিয়েও তাদের কথা বলিয়েছিলাম। দেখেন, আজিজি স্যারও কিন্তু ভিডিও বার্তায় এসে আমাদের কথার সাথে সাথে বলছিল এই নীতিমালায় 8ম গ্রেড আছে, কিন্তু তারপরেও তারা আল্লাহর বান্দা, হ্যাঁ, তারা তাদের জেনারেল শিক্ষক যারা, তারা আসলে ইবতেদায়ী, আমরা তো ইবতেদায়ী শিক্ষক, তারা আমাদের কথা কেন মূল্যায়ন করবে? হ্যাঁ, আমরা হলাম কি বলে যেন, এই কথা আছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আমাদেরকে ওই থার্ড পারসন হিসাবেই দেখে, তারা সেইভাবে মূল্যায়ন করে আমরা মনে করতেছি, কারণ আমাদেরটাকে একজন আল্লাহর বান্দাও সাড়া দেন নেই, ঠিক আছে। যাই হোক, এই কথাগুলো সিনিয়র শিক্ষক যারা আছেন তারা যদি কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পেলেও কিছু করার নেই, কারণ এই কষ্টগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন। আপনাদেরকে আমরা বারবার, আমি আমার ভিডিওর বার্তার মাধ্যমে, আমি জানি আমার এই ভিডিও সিনিয়র শিক্ষকরাও দেখেন, হ্যাঁ, এমনকি অধ্যক্ষরাও দেখেন, হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, অধ্যক্ষর জন্য যে সুযোগ সুবিধা আছে সেই সকল সুযোগ সুবিধা আমি কিন্তু বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু করব না। যাই হোক, আমি সিনিয়র শিক্ষকদের বলতেছি, আপনাদের যে শর্তটা, আপনারা কিছুদিন আগে দেখছেন ডেলি ক্যাম্পাসে একটা নিউজ হয়েছে যে আপনারা 8ম গ্রেড পাচ্ছেন কী শর্তে, সেটা কিন্তু নিউজ হয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু আপনারা সবাই বিশ্বাস করেন, কিন্তু আমি শাহিন শিকদার, আমাদের বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন শিকদার যে কথা বলি, সে কথা আপনাদের বিশ্বাস হয় না, ঠিক আছে, কিন্তু সে কথা কিন্তু বিশ্বাস হচ্ছে আপনাদের। হ্যাঁ, আসলে দেখেন, আমরা কিন্তু জেনে শুনেই আপনাদেরকে তথ্যটা দিই। হ্যাঁ, কারণ আমরা যেহেতু এই নীতিমালা নিয়ে কাজ করি, এই নীতিমালা সম্পর্কিত কোনো না কোনো তথ্য আমরা জানি। যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক বেশি কথা বললাম। হ্যাঁ, আপনারা কেউ কিছু মনে করবেন না। জাস্ট আপনাদেরকে, যারা এই ভিডিওটি দেখতেছেন, অনেকে চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাবো। দেখেন, এই যে 8ম গ্রেডের প্রমাণটা আমি দেখাই। দেখেন, এই যে নীতিমালার কপি এটা। হ্যাঁ, এই দেখেন আপনাদের 8ম গ্রেডের নীতিমালার, এই দেখেন 8ম গ্রেড আপনি কী শর্তে পাচ্ছেন। দেখেন, নীতিমালার 11.3-এ বর্তমান আল্লাহ যদি চায়
খুবই অল্প কিছুদিন মধ্যে আপনাদের এই নীতিমালা প্রকাশিত হবে। দেখেন 11.3টা দেখবেন আপনারা, 11.3টা দেখেন, 11.3 এবং 11.4টা দেখেন। আপনি দেখবেন দাখিল স্তরের এমপিওভুক্ত মাদ্রাসা বিএড বা এর সমমান ডিগ্রি যদি অর্জন করেন, 5 বছরের মধ্যে ডিগ্রি অর্জন করতে হবে। কয় বছরের মধ্যে? 5 বছরের মধ্যে এই ডিগ্রি অর্জন করলে এই ডিগ্রির জন্য বেতন গ্রেড 10ম গ্রেড হবে। তার মানে আপনি বিএড করলে আপনার বিএড বা বিএমএড করলে আপনি 10ম গ্রেড পাচ্ছেন। হ্যাঁ, এটার জন্য উচ্চতর গ্রেড লাগবে না। এটা কত বছরের মধ্যে? কমপক্ষে 5 বছরের মধ্যে আপনার পেতে হবে। এরপরে দেখেন 5 বছর পর আপনি এই দেখেন, এই যে 5 বছর পর, সরি আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এই যে 5 বছর পর আপনি আবার যদি এই যে 5 বছর পর যদি আপনি আবার 10 বছর অতিক্রম করেন তাহলে আপনি 9ম গ্রেড পাবেন, এবং তারপরের বছর যদি 6 বছর অতিক্রম করেন তাহলে আপনি আরেকটি গ্রেড 8ম গ্রেড পাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে 8ম গ্রেড পেতে পারেন। আচ্ছা যাই হোক, এটা আপনারা যদি বুঝবেন, না বুঝলে আমি এটা আর বুঝাতে পারছি। এটা গেল। আচ্ছা যাই হোক, এটা আমাদের গেল। এরপর আসি, এটা গেল আমাদের এই যে 8ম গ্রেডের ব্যাপার স্যাপার। এই যে দেখেন আপনারা অনেকে ভাবতেছেন যে এই যে 13টি কোয়ারি দেওয়া হয়েছিল, দেখেন এই যে এখানে সেই কোয়ারিগুলোর উত্তর আছে। যাই হোক, আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমরা এগুলো কীভাবে পাই। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমাদের কালকে মিটিং হয়েছিল, যে মিটিংয়ে প্রায় এই যে 40 জন 42 জন মতন উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ের একটা সাব অনেকে কালকে আমাকে এটি পোস্ট করেছিলেন। এটি আদৌ কোনো প্রুফ আছে কিনা আমি জানি না। ঠিক আছে, যেহেতু জানি না সেহেতু আমি এই সম্পর্কে কিছুই বলতে পারি না। দেখেন এই যে আমাদের এমপিও নীতিমালার খসড়া, দেখেন আপনারা এটা দেখতে পাচ্ছেন। দেখেন আমাদের ইবতেদায়ী প্রধান যারা আছেন, দেখেন একটু বড় করে দেখাচ্ছি। দেখেন এই যে ইবতেদায়ী প্রধান শিক্ষক যারা আছেন, দেখেন এই যে ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী শিক্ষক, ফাজিল সনদদারি, ইবতেদায়ী কারি, 8 বছরের অভিজ্ঞতা হলেই তারা কততম গ্রেড পাবে? 10ম গ্রেড পাবে। এখানে ইবতেদায়ী শিক্ষক যারা আছেন তাদের 2টি শর্ত পালন করতে হবে। সকল শিক্ষকদের একটি শর্ত, তাদের ক্ষেত্রে 2টি শর্ত পালন করতে হবে। ঠিক আছে, এক হলো তাদের 8 বছরের অভিজ্ঞতা লাগবে, 2 হলো ফাজিল পাস লাগবে। ঠিক আছে, ফাজিল পাস করলে ইবতেদায়ী প্রধানরাও ইবতেদায়ী প্রধান হতে পারবেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এবার দেখেন ইবতেদায়ী মৌলবী, দেখেন এখানে এই যে দেখেন নিয়োগযোগ্যতা কি লাগবে, আপনারা একটু ভালো করে দেখেন। এই যে পূর্বে নিয়োগকৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের সাপেক্ষে 13 গ্রেড পাবে। কাঙ্ক্ষিত যোগ্যতা বলতে আপনাকে বোঝানো হয়েছে সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে বা মাদ্রাসা বোর্ড হতে ফাজিল ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফাজিল ডিগ্রি পাস লাগবে। হ্যাঁ, দেখেন আপনাদের কিন্তু ফাজিল পাসই লাগবে। মৌলবীরা কিন্তু অনার্স মাস্টার্স পাস করলে তারা 13 গ্রেড পাবেন কিনা এরকম কোনো শর্ত কিন্তু এখানে দেওয়া নাই। দেখেন আপনাদের কিন্তু ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় থেকে সমমান ফাজিল অথবা সমমান ডিগ্রি পাস করতে হবে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। আর আরেকটি শর্ত এখানে জুড়িয়ে দিয়েছে, সমগ্র জীবনে একটি 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে, মানে 3য় শ্রেণী একটি মাত্র গ্রহণযোগ্য হবে, একাধিক গ্রহণযোগ্য হবে না। এটা হলো মৌলবী। ইবতেদায়ী শিক্ষকদের ক্ষেত্রে দেখেন শিক্ষকতার যোগ্যতা, দেখেন এখানে যে কোনো স্বীকৃত বোর্ড, সরকার কর্তৃক যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে, দেখেন এখানে সরকার কিন্তু যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় হতে বাংলাদেশ মাদ্রাসা বা শিক্ষা বোর্ড ফাজিল ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফাজিল অথবা সমমান ডিগ্রি, দেখেন এখানে সমমান ডিগ্রি দেওয়া আছে। হ্যাঁ, এখানে ইসলামিক বিশ্ববিদ্যালয় বা ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা হতে ফাজিল অথবা সমমান ডিগ্রি। এখানে একটা জিনিস দেখবেন আপনারা, সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বোর্ড, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফাজিল অথবা সমমান স্বীকৃত বিশ্ববিদ্যালয়। এখানে দেখেন আপনাদেরকে ভালো করে আমি দেখাই, এখানে এই কথাটা, এই যে এই কথাটা, এই যে যে কথাটা, এই কথাটা দ্বারা একটু বুঝুন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল অথবা সমমান ডিগ্রি, মানে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হলেই হবে। ঠিক আছে, এখানে নিয়োগযোগ্যতা আপনার এই যে ফাজিল পাস থাকলেও হবে, আপনার ডিগ্রি পাস হলেও হবে। দেখেন ইবতেদায়ী শিক্ষকদের জন্য। আর এখানে
আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে 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 সমপদে 35 বছর পার হয়ে গেলে ইবতেদায়ী প্রদানটা আর কিছুই হতে পারবেন না, কারণ এখানে 35 বছরের কথা উল্লেখ নাই। তার মানে আপনার 40-50 বছরও আপনি ইবতেদায়ী প্রদান হতে পারবেন। আচ্ছা যাই হোক, এটা ইবতেদায়ী গেল। এবার ইবতেদায়ী কারীদেরও দেখেন, এই যে 13তম গ্রেড আপনারা দেখতেছেন, নুরানি শিক্ষকদেরও 13তম গ্রেড। ঠিক আছে, এই যে যে দেখতেছেন এগুলো আসলে আমাদের ইবতেদায়ী সেকশনের যে শিক্ষকগণরা আছেন তারা অনেকেই ভাবতেছিলেন যে না এই সেই অনেক কিছু হবে। এটি হলো আমাদের নীতিমালা, ইনশাল্লাহ এটি কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। আপনারা যারা ভিডিওটা আগে দেখেন, ভিডিওটা মিস করে গেছেন, তারা ভিডিওটি দেখে নেবেন। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।